মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর সুনামগঞ্জ, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ, দ্বিতীয় স্থান অর্জনকারী সাম্বাদ আদর্শ মিলন মমিনপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে যারা এই প্রাথমিক শিক্ষা পদক 2019 পেয়েছেন তাদের সকলকে আমার অভিনন্দন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি আমাদের স্বাধীনতা যে মাসে অর্জন করেছিলাম সেই মার্চ মাসে। এই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যে মাসে তিনি জন্মগ্রহণ করেন, যে মাসে তিনি স্বাধীনতা ঘোষণা দেন, যে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। সুধীমণ্ডলী, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশটি হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আজকে সোনামণি ছোট্ট ছোট্ট শিশু কিশোর তারাই এদেশের সোনার ছেলে মেয়ে, দেশকে ভবিষ্যতে তারা গড়ে তুলবে সে আশাই আমি পোষণ করি। আমরা সবসময় শিশুদেরকে মনে করি তারা আমাদের আগামী ভবিষ্যৎ, তারা এমন একটি সমাজে বাস করবে যে সমাজটা হবে সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একদিকে যেমন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন, সেই সাথে সাথে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন, যেখানে আমাদের শিক্ষাকে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করা হয় এবং সকল প্রাথমিক বিদ্যালয়গুলিকে, প্রায় 36,000 উপর বিদ্যালয় তিনি সরকারিকরণ করে সকল শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন। নারী শিক্ষাকে তিনি অবৈতনিক করে দিয়েছিলেন। এভাবে শিক্ষাকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং আমরা এটা মনে করি যে একটা জাতি যদি গড়ে তুলতে হয় একটা জাতিকে, তাহলে শিক্ষাই হচ্ছে তার সবথেকে বড় হাতিয়ার দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষাকে গুরুত্ব দিই, কারণ জাতির পিতা আমাদের দেশের উপযোগী একটি শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটা শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন 1974 সালে শেষের দিকে। সেই নীতিমালাটা তিনি প্রণয়ন করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য 15ই আগস্ট জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হলো, শুধু আমি আমার 2টি বোন ছাড়া আমাদের পরিবারের সবাইকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এমনকি আমার 10 বছরের শিশু ভাই রাসেলকেও ছাড়েনি। কিন্তু আমি পরিবারের সকলকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তার সকল সম্ভাবনার। একটা দেশকে যে গড়ে তুলতে হবে, স্বাধীন দেশকে, সেই সকল প্রক্রিয়াটাই থমকে গিয়েছিল এই 15ই আগস্ট। ওই শিক্ষা নীতিমালা আর কখনো আলোর মুখ দেখেনি। এরপর আমরা 96 সালে যখন সরকার গঠন করি, তখন আবারও আমরা একটা কমিশন গঠন করি এবং যে শিক্ষা নীতিমালা ডক্টর কুদরতি খোদা প্রণয়ন করে দিয়েছিলেন তারই ভিত্তিতে শিক্ষা নীতিমালাও প্রণয়নের কাজ এবং সেটাকে আরও কার্যকর করার ব্যবস্থা নিই। আমাদের সময় ছিল মাত্র 5 বছর, আমরা সেটা সম্পন্ন করে যেতে পারিনি। পরবর্তীতে 2001-এ যারা ক্ষমতা আসে তারা সেটা কার্যকর করেনি। আমরা 2009-এ যখন সরকার গঠন করি, কারণ 2008-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় এবং তারপরেই আমরা সেই শিক্ষা নীতিমালাকে আবার যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন করে কমিশন করে আমরা সেই নীতিমালা প্রণয়ন করি এবং 2011 সালে আমরা সেই নীতিমালা
কার্যক্রম বাস্তবায়ন শুরু করি। সেখানে প্রাথমিক শিক্ষাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি, কারণ প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে একটা শিশুদের ভিত্তিটা তৈরি করে। সেই ক্ষেত্রে আমার নিজের কিছু বক্তব্য আছে। আমি যেটা লক্ষ্য করেছি, শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত না। তাদের শিক্ষাটা আমরা যেমন প্রি প্রাইমারিও শুরু করেছি, প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 7 বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুলে পাঠায়, তার আগে পাঠায় না। কিন্তু আমাদের দেশে অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত মানে পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে মানে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি, কারণ সকল শিক্ষার্থীর তো সমান মেধা থাকবে না, সমানভাবে সে করতে পারবে না। কিন্তু স্বভাবতভাবে যার যেটা স্বাভাবিকভাবে আসবে তাকে সেখানে সহযোগিতা করা, যেন সে তার মানে শিক্ষাটাকেই সে আপন করে নিয়ে যেন শিখতে পারে। ইতিমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিয়েছি, ওটা পর্যায়ক্রমিকভাবে সকল জায়গায় আমরা করে দেব, এবং প্রাথমিক শিক্ষা থেকেই কম্পিউটার যাতে শেখা হয় সে ব্যবস্থাটাও ধীরে ধীরে আমরা নেব। মাধ্যমিক থেকে তো কম্পালসারি করা হয়েছে, প্রাথমিক থেকেও আমরা করে দিচ্ছি। অর্থাৎ শুধু ঘরে বসে বই পড়ে শিখবে না, দেখে শিখবে, সেটাও আমাদের লক্ষ্য। সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমি সরকারে আসার পর জাতির পিতা যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকারি করেছিলেন, এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয়কে আমরা সরকারিকরণ করে দিয়েছি। তাছাড়া এমপিভুক্ত করা হচ্ছে, তাছাড়া বিশাল অনুদান দেওয়া হচ্ছে, এবং সারা বাংলাদেশে আমরা একটি সার্ভে করে প্রতি 2 কিলোমিটারের মধ্যে যাতে অন্তত একটা বিদ্যালয় থাকে, অথবা সেখানে যেমন আমাদের নদী নালা খাল বিল এই যোগাযোগের ব্যবস্থাটা দেখে, অথবা পাহাড়ি অঞ্চল, চড়া অঞ্চল অথবা হাওড় অঞ্চল, সেগুলি বিবেচনায় করেই কিন্তু আমরা নতুন নতুন প্রাথমিক বিদ্যালয়ও করে দিয়েছি। প্রায় 15,000 মতো বিদ্যালয় নতুন আমরা করে, এবং সেগুলি উন্নতও করে দিচ্ছি। প্রায় প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা নতুন বিল্ডিং করে দিচ্ছি, ঘর করে দিচ্ছি, এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছি, বেতন বৃদ্ধি করেছি, সব রকম সুযোগ দিয়েছি, এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি যেন শিক্ষকরাও খুব ভালোভাবে শিক্ষা দিতে পারেন। সেই সাথে আমাদের একটা প্রবণতা আছে, এখন অনেকেই ধারণা করে যে ইংরেজি শিক্ষা না দিলে বোধহয় শিক্ষাই গ্রহণ করলো না। কথাটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের বিদ্যালয়গুলিতে যারা শিক্ষকতা করেন তারা অনেক বেশি মানে ট্রেনিং প্রাপ্ত এবং শিক্ষিত, কিন্তু এখানে একটা পরিবেশ সুন্দরভাবে তৈরি করতে হবে। আরেকটি বিষয় আমি দেখেছি, ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে, তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। 4-5 বছরের মধ্যেই তারা স্কুলে যাচ্ছে, তাদেরকে স্কুলে নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এবং সে ভর্তি হবে, সেখানে শিক্ষা দেওয়া হবে। সে শিখে পড়াশোনা শিখতেই তো স্কুলে যাবে, কিন্তু সেখানে আগেই যদি ছাপানো প্রশ্ন উত্তর ধরে দেওয়া হয় প্রশ্নপত্র, তাহলে এটা তো ঠিক না। কাজে এই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে, এটা আমার অনুরোধ, যে এটা থাকতে পারবে না। প্রত্যেকে স্কুলে ভর্তি হবে, এটা তার অধিকার, সে অধিকার নিয়েই সকল শিশু
অন্তত তার এলাকায় স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, যারা উচ্চবিত্ত বা যারা বড়লোক বিত্তশালী তারা হয়তো তাদের ছেলেমেয়েকে কোনো বিশেষ বিশেষ স্কুলে পড়াতে চান, কিন্তু এলাকা ভিত্তিক প্রত্যেকটা শিশু যেন খুব সহজে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সকলে আছে, আমি তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টা দেখার জন্য। কারণ আমি আমাদের ঢাকারই কোনো একটা স্কুলে প্রাইমারিতে একটা বাচ্চাকে ভর্তি করাতে যখন পাঠালাম, সেখানে দেখা গেল তাকে ছাপানো প্রশ্নপত্র দেওয়া হলো। যে এই বাচ্চার যদি ছাপানো প্রশ্নপত্র পড়ে উত্তর লিখতে পারে তাহলে স্কুলে যাবে কেন আর এত তাড়াতাড়ি? স্কুলে যাওয়ার তো দরকারই হয় না। যাক, এটা এক ধরনের মানসিক অত্যাচার। এটা এটা কোনো দরকার নাই। বাচ্চারা প্রথমে যাবে হাসি খেলার মধ্য দিয়ে পড়াশোনা করবে এবং শিক্ষাটাকে আকর্ষণীয় করে। ইতিমধ্যে আমরা প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা কিন্তু বিনা পয়সায় বই দিচ্ছি, বাবা মাকে বই কিনতে হয় না। প্রতিবার নতুন নতুন বই ছেলেমেয়েরা পায়। এখন আর বসে থেকে আগের দিন পুরনো বই পড়তে হয় না। সেটুকু খরচের দায়িত্ব কিন্তু সরকার নিয়েছে, আমরা করেছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। এবং স্কুলে বাচ্চারা ঝরে পড়ে কেন সেটাও আমরা খুঁজে বের করেছি। সেখানে আমরা যে স্কুল ফ্রি কর্মসূচি, কিছু কিছু আমাদের সহযোগী দেশ তারা সহযোগিতা করে, এক বিস্কুট দেয়, সেই বিস্কুটের কাহিনী আপনারা শুনেছেন। কারণ আমি নিজে সেই বিস্কুটটা খেয়ে দেখেছিলাম, তারপরে বলেছিলাম যে এই বিস্কুট এইভাবে একটানা খাওয়া যায় না, অন্তত চকলেট ফ্লেভার বা একটু ভ্যানিলা ফ্লেভার, একটু বিস্কুটের চেহারাগুলি পাল্টান তাহলে হবে। কিন্তু সেই সাথে যে উদ্যোগটা আমরা নিয়েছি যে সকলে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা স্কুল দরকার হলে টিফিন তৈরি করে দেবে অথবা মা টিফিন তৈরি করে দেবে, এবং মায়েদের নামে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে বৃত্তির টাকা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি মায়েদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। কাজে স্কুল থেকে যারা থাকবে, মা যদি একটু টিফিন তৈরি করে দেয়, যা তৈরি করে দেবে সেটাই বাচ্চারা খেতে পারবে। এবং এটা প্রত্যেক মাকেই উদ্যোগ নিতে হবে, প্রত্যেক অভিভাবককে উদ্যোগ নিতে হবে, আর স্কুলের যারা শিক্ষক তাদেরকে উদ্যোগ নিতে হবে যেন স্কুলে তাদের টিফিনের ব্যবস্থাটা থাকে। আর মা যখন দেবে সেটা তো হবে, যেটা ইতিমধ্যে আমরা বেশ শুরু করেছি। তার ফলে অনেক জায়গায় আমরা এখন দেখেছি ঝরে পড়া প্রায় বন্ধ হয়ে গেছে। আর একটা হচ্ছে প্রতিবন্ধী বা অটিজম বা বিশেষ যাদের বিশেষ চাহিদা রয়েছে সেই সকল শিশু, আমাদের ছোট্ট শিশু, তাদেরকে শেখাতে হবে যে এরাও মানুষ, এরা একই সাথে পাশাপাশি থাকবে, বরং তাদের দেখাশোনার দায়িত্ব যারা সুস্থ শিশু তারাই নেবে, বন্ধু হবে এবং একসাথে তারা পড়াশোনা করবে। ইতিমধ্যে আমরা আমাদের বাচ্চাদের জন্য পড়াশোনা, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে সেখানে প্রাথমিক একটা সার্টিফিকেটের জন্য আমরা একটা পরীক্ষা নিচ্ছি ক্লাস 5 থেকে, আর একটা ক্লাস 8-এ নিচ্ছি। এটার ব্যবস্থা এই জন্য করা হয়েছে শিক্ষাটাকে যেন কোনো ভীতির জিনিস মনে না করে। আর আমরা যখন ছোটোবেলা পড়াশোনা করেছি, যখন এসএসসি পরীক্ষা এসছে, তো এসএসসি পরীক্ষা দিতে হবে, বোর্ডের পরীক্ষা দিতে হবে, একথা শুনেই নার্ভাস, হাত কাঁপতো, পা কাঁপতো, গলা শুকাতো। পরীক্ষা দিতে গেলে সবাই নার্ভাস হয়ে যেতাম। ছোটোবেলা থেকে যখন বোর্ডে পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আর সেই 10 বছরের পরে পরীক্ষা দিতে যে আজকাল শিশুরা আর ভয় পায় না। আর তাছাড়া আমি ক্লাস 5-এ পড়ে একটা সার্টিফিকেট পাচ্ছি, একটা সার্টিফিকেট হাতে নিয়ে একটা ছবি, সেই ছবিটা ঘরে টাঙিয়ে রাখলে সেটাও তো নিজের একটা মানসিক একটা শক্তি আসে। আবার ক্লাস 8-এ উঠে একটা সার্টিফিকেট, তারও একটা ছবি থাকলো। এরপর পর্যায়ক্রমিকভাবে যারা উচ্চশিক্ষা যাবে বা কেউ ভোকেশনাল ট্রেনিংয়ে যাবে, কারিগরি শিক্ষা নেবে, যে যেভাবে নেবে সেইভাবে। কাজে শিক্ষাটাকে সহজ করে আমাদের কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া এবং তাদেরকে সেভাবে গড়ে তোলা, এবং শিক্ষার সাথে সাথে আধুনিক প্রযুক্তি শিক্ষা সেটাও প্রয়োজন। তবে প্রাথমিক ক্ষেত্রে আমি এটাই বলবো যে কোনো মতেই যেন তাদেরকে কোনো অতিরিক্ত চাপ না দেওয়া হয়, তাহলেই দেখবেন যে তারা ভিতরে একটা আলাদা শক্তি পাবে, আর এই একদম ভিতটা শক্তভাবে তৈরি হবে। আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রাথমিক শিক্ষাটা যাতে আরও উন্নত মানসম্মত হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি, আমরা চাচ্ছি যে এবং এর জন্য আমরা একটা বিশেষ কর্মসূচিও নিয়েছি, আর এর জন্য যা টাকা লাগে আমরা তা দিচ্ছি। আমরা সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 2018 থেকে 2023 সালের জন্য মেয়াদে একটা প্রকল্প নিয়েছি।
397 কোটি টাকার চতুর্থ প্রাথমিক শিক্ষা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে শিক্ষার ক্ষেত্রে যত টাকা লাগে আমরা দিচ্ছি, এখানে আমরা কিন্তু আর অন্যদিকে তাকাই না। কাজে আমরা ইতিমধ্যেই শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছে। ঝরে পড়া যাতে বন্ধ হয় তার জন্য অনেক যেখানে বেশ দরিদ্র আমরা ইউনিফর্ম দিচ্ছি, ব্যাগ, শিক্ষা উপকরণ, শিক্ষা ভাতা, পরীক্ষার ফি পর্যন্ত অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত সুবিধা আমরা দিচ্ছি। আর যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজেদের ভাষায়ও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেভাবেও বই ছাপিয়ে দেওয়া হচ্ছে। যারা মানে অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল বই তৈরি করে বিনামূল্যে দেওয়া হচ্ছে। কাজে আমরা এভাবে যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এভাবে বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়ে আমাদের এমনকি যারা শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে পরীক্ষা করে তাদের হিয়ারিং এইড যাতে পায় তার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। অর্থাৎ কারো কোনো অসুবিধা থাকলে, আর তাছাড়া বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা তো আমরা করেই দিচ্ছি। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েরা সকলে একসাথে মানুষ হতে পারে। সেখানে আমি একটা বলবো, সারাদিন শুধু পর পর বলে ভালো লাগে না। খেলাধুলা, এই যে মানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা, বিভিন্ন কারিকুলামে আমাদের শিশুরা যাতে আরও সম্পৃক্ত হয় সে ব্যবস্থা নেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি উপজেলায় আমরা একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়ামটা থাকবে যেখানে সব সময় খেলাধুলা, স্পোর্টস, নানা ধরনের প্রতিযোগিতা যেন চলতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সেভাবে আমরা এই মিনি স্টেডিয়াম প্রতি উপজেলায় করে দিচ্ছি। পর্যায়ক্রমিকভাবে আরও করে দেবো ইউনিয়ন পর্যায় পর্যন্ত। কোনো স্কুল বন্ধ না থাকে স্পোর্টসের সময়, সবাই সারা বছরে যেন আমাদের এমনকি আমাদের দেশীয় খেলাগুলি সেগুলিও যেন তারা চর্চা করতে পারে, খেলতে পারে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা মানে স্কুলে এরকম শরীরচর্চা বা সাংস্কৃতিক শিক্ষার জন্য সঙ্গীত চর্চা সেগুলির ব্যবস্থা আমরা নিচ্ছি। আর তাছাড়া ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও আমরা নিয়েছি। এভাবে শিক্ষাকে আমরা সার্বজনীন এবং বহুমুখী করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয়ে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এখন যখন পুরস্কার দিচ্ছিলাম, একটি ছোট্ট সোনামণি মেয়ে আমাকে বলল সে ভালো ক্রিকেট প্লেয়ার হতে চায়, শুনে আমার খুব খুশি লাগলো। তা কাজে এই যে তাদের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা, তারাও প্রতিযোগিতা করবে, স্পোর্টসের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, সেখান থেকে তারা পুরস্কার পাবে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য তারা আন্তর্জাতিক সম্মাননা নিয়ে আসবে, সেটাই আমরা আশা করি। আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা কাব স্কাউটিংও প্রায় প্রত্যেক বিদ্যালয় যাতে চালু হয় তারও নির্দেশ দিয়েছি এবং সেটা পর্যায়ক্রমিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে। স্কাউটিংয়ের মধ্য দিয়ে ছেলেমেয়েরা ডিসিপ্লিন শেখে এবং তাদের অনেক গুণ আসে। আমি দেখি যে যা সুপ্ত ছিল তা বিকশিত হয়, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, ডিসিপ্লিন শিখবে এবং নানা ধরনের উদ্ভাবনী কাজ করতে পারে। এই জন্য স্কাউটিং বা কাব স্কাউটিং প্রত্যেকটা স্কুলে থাকা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা ইতিমধ্যে করা আমরা শুরু করেছি। আমি আমাদের ছোট্ট সোনামণিদের বলবো যে আজকে অনেকগুলি আমরা পুরস্কার দিলাম, আশা করি আরও পুরস্কার দিতে পারবো, কারণ আমাদের এই শিশুরা তারাই তো আমাদের ভবিষ্যৎ। কাজে ছোট্ট সোনামণি, তোমরা আমাদের ভবিষ্যৎ, নিজেদেরকে গড়ে তুলবা, লেখাপড়া মনোযোগ দিবা, সাথে সাথে স্পোর্টস বা সাংস্কৃতিক চর্চা সব কিছু যার যে গুণ আছে সেটাই যাতে বিকশিত হয়। অর্থাৎ এই শিশুদের মনে যে সুপ্ত চেতনাগুলি রয়েছে এবং যে মেধা রয়েছে সেগুলির জন্য বিকশিত হবার সুযোগ পায়, সেদিকে আমাদের বিশেষভাবে সকলকে দৃষ্টি দিতে হবে। এবং আমি এই ছোটো সোনামণিদের আমার দোয়া আশীর্বাদ জানাচ্ছি যে তারা মানুষের মতো মানুষ হবে। আর আজকের এই শিশুরাই একদিন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে, হয়তো এরই মধ্যে থেকে কেউ আমার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবে। আমি শিক্ষকদের
ধন্যবাদ জানাই যে অনেক সীমিত পরিবেশের মধ্যে আমাদের শিক্ষকরা যথেষ্ট কষ্ট করে শিশুদের শিক্ষা দেন। আমি সরকার আসার পর থেকে প্রাণপণ চেষ্টা করেছি আপনাদের নানা সমস্যা দূর করে আপনারা যেন মন প্রাণ দিয়ে শিক্ষা দিতে পারেন তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। কাজে আমরা চাই যে আপনারা হলো মানুষ গড়ার কারিগর, আপনারা এমনভাবে ছেলেমেয়েদের শিক্ষা দেবেন যেন ভবিষ্যৎ এই দেশকে তারাই এগিয়ে নিয়ে যাবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। সেই সোনার বাংলা গড়ার মূল কারিগর তো আমাদের আজকের শিশুরাই হবে, কাজে সেইভাবে তাদেরকে গড়ে তুলবেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019 উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রতিষ্ঠান, অন্যান্য ব্যক্তিবর্গ যারা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেন বাংলাদেশের জনগণকে কেউ আর অবহেলার চোখে দেখতে না পারে, একটা মর্যাদা নিয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায়। আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।